জয় হিন্দ। সেভেন আবিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সেভেন আবিক নিউজের পর্দায় ফেসবুক লাইভে রয়েছি আমি মৃত্তিকা। তো এই মুহূর্তে রাজ্য জুড়ে কি চলছে সেই আপডেট আমরা প্রত্যেকদিন দিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গত কয়েক সপ্তাহ ধরে, বলা ভালো গত সপ্তাহ ধরে কিন্তু রাজ্য জুড়ে শুধুমাত্র চলছে কোভিড আপডেট। কোভিড কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার আপডেট প্রচুর রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে খবর আসছে কোভিড আক্রান্ত হওয়ার। বিভিন্ন হাসপাতালের কর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন জায়গার কিন্তু মানুষের আক্রান্ত হওয়ার খবর আমাদের কাছে আসছে। শুধুমাত্র তাই নয়, সেলিব্রিটিরাও কিন্তু একের পর এক আক্রান্ত হচ্ছেন কোভিডে। সুতরাং করোনা যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় সড়ো ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই। আর এই মুহূর্তে কিন্তু আমি কোভিডের আপডেটই আপনাদেরকে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। জেলায় জেলায় কোভিড সংক্রমণের হার কিন্তু লাফিয়ে লাফিয়ে ইতিমধ্যেই বাড়তে শুরু করে দিয়েছে। এখন অবশ্য বেশিরভাগ জেলায় হাসপাতালে ভর্তির হার কিন্তু অনেকটাই কম। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাড়িতেই নিভৃতাবাসে থাকছেন রোগীরা, এবং তার সঙ্গে একই সাথে কিন্তু মেডিকেল কলেজে ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় কিন্তু একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার কারণটা হলো, যদি চিকিৎসকেরাই করোনায় আক্রান্ত হতে থাকেন, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের যে পরিকাঠামো সেটা কিন্তু কার্যত ভেঙে পড়তে শুরু করবে। আমাদের চিকিৎসা করার মতো কিন্তু আর কেউ থাকবে না। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে যে কোভিড বেড ইতিমধ্যে রেডি রয়েছে, স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু ঠিক রয়েছে। উত্তরবঙ্গে বছরের শেষ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 124 জন। 5 দিনের মধ্যে তা হয়ে যায় 279। আর এই মুহূর্তে যে আপডেটটা আমি আপনাদেরকে দেব, অনেকেই আমাকে লাইভে জিজ্ঞাসা করে থাকেন যারা পানিহাটির বাসিন্দা রয়েছেন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটির আক্রান্তের সংখ্যাটা কি, পানিহাটির মানুষজন কেমন রয়েছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পানিহাটিতেও কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। আপনারা দেখেছেন আজকে আমরা জননায়ক নিউজের পর্দায় লাইভে ছিলাম, পানিহাটিতে করোনার কি অবস্থা, সেই ভিডিওটা আপনারা একবার, সেই লাইভটা একবার আপনারা দেখে নিতে পারেন। বা আমিও আপনাদেরকে বলছি যে আমাদের পানিহাটি জুড়ে কিন্তু কোভিডের সংখ্যাটা বাড়ছে। আমি যদি আপনাদের গ্রাফটা বলি, গ্রাফটা হলো গত 1 জানুয়ারি কোভিড আক্রান্তের সংখ্যা পানিহাটি জুড়ে ছিল মাত্র 18 জন। আবারও বলছি, পানিহাটি জুড়ে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা মাত্র 18 জন ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গত 24 ঘন্টার পরিসংখ্যান বলছি, গত 24 ঘন্টায় কিন্তু পানিহাটি জুড়ে আক্রান্তের সংখ্যাটা 277, অর্থাৎ 300 দোরগোড়ায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। অর্থাৎ পানিহাটিও কিন্তু ভালো নেই, পানিহাটিতেও কিন্তু আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেব, যদি পাহাড়ের কথাই যায়, আমরা যেদিনকার শেষ দিন, আমরা আমি 3 তারিখের কথা বলছি, 3 তারিখ আমরা লাইভ করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। সেদিনকেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে লোকাল ট্রেনের যাত্রী খুব একটা ছিল না, কিন্তু দূরপাল্লার যাত্রী কিন্তু অনেকেই ছিলেন। অর্থাৎ এখনো কিন্তু মানুষের মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা যে ছিল, ওটা কিন্তু কমে যায়নি। বেশিরভাগ লোক, আমরা দেখেছি সার্ভে করে আমরা যে ফলটা পেয়েছি, সেটা হলো বেশিরভাগ লোক কিন্তু ঘুরতে যাচ্ছেন উত্তরবঙ্গের দিকে, পাহাড়ের দিকে। যেমনটা বলা হচ্ছে যে পাহাড় ডুয়ার্সে বড়দিন এবং নতুন মরশুমের বিপুল পর্যটক এসেছিল, এবং একইভাবে কিন্তু ভিড় হয়েছিল দীঘার সমুদ্র সৈকতেও। পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলের হোটেল মালিক এবং কর্মীদের কোভিড পরীক্ষা শুরু হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ার পর্যটন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কোভিড পরীক্ষা। এবং তাদের দেখা যাচ্ছে যে হোটেল কর্মীরাও কিন্তু অনেকেই কিন্তু আক্রান্ত হয়েছেন। বাঁকুড়াতেও তাই। যদি পশ্চিম বর্ধমানের কথায় আসি, পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং 4র্থ শ্রেণীর কর্মী মিলিয়ে মোট 35 জন আক্রান্ত হয়েছেন করোনা একদিনে। এবং হাসপাতালের সুপার জানিয়েছেন যে প্রত্যেকেই ইতিমধ্যে বিচ্ছিন্নাবাসে রয়েছেন, অর্থাৎ আইসোলেশনে রয়েছেন। তবে এর ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে কিনা একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তার কারণটা হলো, পশ্চিম বর্ধমানের যে বড় হাসপাতাল আসানসোল জেলা হাসপাতালের 35 জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন কোভিডে। এবং এরপর যদি আমি পূর্ব বর্ধমানে আসি, পূর্ব বর্ধমানে একদিনে, গত 24 ঘন্টায় একদিনে আক্রান্ত হয়েছেন 221 জন করোনা আক্রান্ত হয়েছেন। যেই সংখ্যাটা মঙ্গলবারে ছিল 99, সেই সংখ্যাটা কিন্তু বুধবারে হয়ে গিয়েছে 121 জন, 221 জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায়, আমাদের দেশের প্রায় প্রত্যেকটা রাজ্যে কিন্তু আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সুতরাং যেটা বলার, সেটা হলো সংক্রমণ এড়াতে কি করতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে, ডাবল মাস্কিং করাটা ইম্পর্টেন্ট, স্যানিটাইজার নিয়ে বেরোন। এবং আমি জানি যারা বাড়ি থেকে বাইরে যাচ্ছেন তাদের পক্ষে দূরত্ববিধিটা মেনটেন করা সম্ভবপর হয় না, তবুও চেষ্টা করতে হবে দূরত্ববিধিটা মেনটেন করার।
এবং এরপর আমি হাওড়াতে আসবো। হাওড়ায় কিন্তু স্বাস্থ্য দপ্তর তরফে জানানো হয়েছে হাওড়াতেও কিন্তু সংক্রমণের হারটা অনেকটাই, এবং আক্রান্তদের কিন্তু অধিকাংশই উপসর্গহীন, তারা বাড়িতেই চিকিৎসা করছেন। এবং যেটা এই ওমিক্রনের আমরা দেখতে পাচ্ছি বা চলতি তৃতীয় ঢেউয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বাড়িতে থেকেই নিভৃতাবাসে থেকেই কিন্তু চিকিৎসা করাচ্ছেন, হাসপাতালে ভর্তি হওয়ার হারটা কিন্তু অনেকটাই কম। এবং ইতিমধ্যে উত্তর 24 পরগনায় কিন্তু 42টা কন্টাইনমেন্ট জোন ঘোষণা করে ফেলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা জুড়ে 2000 কোভিড শয্যাও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। এই আপডেট আমার কাছে এই মুহূর্তে ছিল, এবং এরপরে যে আপডেটস আসবো আমার লাইফ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন, আমি সেই উত্তর দেব। আমি আবারও বলছি, পানিহাটির আপডেট কিন্তু আজকে রয়েছে। কারোর যদি মনে হয় তারা পানিহাটির আক্রান্ত কত, পানিহাটির কি অবস্থা, সেই আপডেট জানতে চান, আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। আমি কিন্তু পানিহাটির আপডেটটা আপনাদেরকে আরো একবার বলে দেব। এবং এরপর যে সমস্ত আপডেটসের দিকে নজর দেবো, একটু ওয়েদার আপডেটের দিকে যাই। তার কারণটা হলো এখনো কিন্তু আমরা বাঙালিরা, আমরা শহরবাসীরা কিন্তু মুখ চেয়ে বসে রয়েছে কবে একটু ঠান্ডা আসবে। আদৌ কি ঠান্ডা আসবে সেই আপডেট কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেবো। বলা ভালো, জানুয়ারি দ্বিতীয় সপ্তাহেও কলকাতায় কিন্তু শীতের দাপট তেমন নেই। বৃহস্পতিবার জুড়ে শহরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও রাত থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তর পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে শীতের কনকনে ঠান্ডা অনুভব করা যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন তারা। এবং সেই সঙ্গে আগামী সপ্তাহ থেকে বৃষ্টি হতে পারে বলেও কিন্তু একটা পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধা পাচ্ছে মৌসুমী ঠান্ডা। বৃহস্পতিবার ভোর থেকে কিন্তু আজকে আমরা দেখেছি যে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে, এই ওয়েদারটা কিন্তু রয়েছে, কিন্তু বেলা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পারদ আর নামবে না, এমনটাই কিন্তু একটা আপডেট রয়েছে। শীতের দাপট আরো কমবে কলকাতায়, এবং আগামী সপ্তাহ থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে, এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ শীতের ভাবনা ছেড়ে আবারও কিন্তু বৃষ্টি, আবারও কিন্তু বর্ষা আসতে চলেছে শহরে। এরপর যে আপডেটসের দিকে নজর দেব। এবার যদি একটু গঙ্গাসাগরের, আপনি অনেকেই প্রশ্ন করেন গঙ্গাসাগর নিয়ে, গঙ্গাসাগরের যদি একটু আপডেটসের দিকে নজর দেওয়া যায়। আপনারা যারা এই মুহূর্তে সাবনাবিক নিউজের পর্দায় আমার লাইভ দেখছেন, আপনাদের কেমন লাগছে আমাদের লাইভ, আমাদের খবর, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে সেই প্রশ্নটা করতে পারেন। এবং আবারও বলে রাখি, পানিহাটির আপডেট কিন্তু রয়েছে, যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো পানিহাটির এই মুহূর্তের আপডেটটা কি। আপনারা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সাবনাবিক নিউজের পর্দায়। আমি মৃত্তিকা রয়েছে এই মুহূর্তে সাবনাবিক নিউজের পর্দায়। এবং এরপরে যে আপডেটস গুলোর দিকে নজর দেব। যারা এই মুহূর্তে সাবনাবিক নিউজের পর্দায় লাইভ দেখছেন তাদেরকে বলবো তারা দেখতে থাকুন, এবং কি কি আপডেট আপনাদের দরকার আপনারা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমি কিন্তু সেই আপডেটসের দিকেই চোখ রাখার চেষ্টা করব। যেমন একজন কমেন্ট করেছিলেন যে ওয়েদার আপডেট, আমি কিন্তু ওয়েদার আপডেটটা বললাম। এবার যার যা আপডেট দরকার আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে একবার কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু সেই আপডেটের দিকেই চোখ রাখার চেষ্টা করব। এই মুহূর্তে আমি মৃত্তিকা রয়েছি সাবনাবিক নিউজের পর্দায়। গঙ্গাসাগর নিয়ে অবশ্যই আপডেটের দিকে আসবো, তার কারণ গঙ্গাসাগরটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই গঙ্গাসাগরের দিকে একটা নজর রাখার চেষ্টা আমি করব। গঙ্গাসাগর মেলা নিয়ে মামলার রায়দান আপাতত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মেলার আয়োজন খতিয়ে দেখতে কোনো স্বাধীন সংস্থাকে নিয়োগ করতে পারে আদালত, এমনটা কিন্তু বলা হচ্ছে। রাজ্যে কিন্তু দ্রুত হারে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে চলতি বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা উচিত, এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। বৃহস্পতিবার সেই মামলা শুনানি হয় বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। এবং এর আগে শুনানিতে বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান গঙ্গাসাগর মেলা নিয়ে ঠিক কি চিন্তা ভাবনা করছে রাজ্য। এর পাশাপাশি বিচারপতি বলেন মেলা বন্ধ হবে কিনা সেই বিষয়েও কিন্তু আদালতকে জানাতে হবে।
এবং এদিন অর্থাৎ আজ শুনানি করতে গিয়ে রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন পুণ্যার্থীদের জন্য অনলাইনে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে, ই স্নান এবং ই দর্শন করানোরও কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ধরনের কোভিড বিধি মানা হচ্ছে। কলকাতা থেকে সাগরের সকলের কিন্তু ইতিমধ্যে টিকাকরণ হয়ে গিয়েছে। 2 কিমি এলাকা জুড়ে মেলা, এবার 5 লক্ষের বেশি পুণ্যার্থী সমাগম হবে না, এমনটাই কিন্তু উনি জানিয়েছেন। এবং এছাড়া কোভিড বিধি মেনে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে এবং থাকছে অ্যাম্বুলেন্স। এই আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। এবং এর বিপক্ষে এর পরে মামলাকারীর আইনজীবী সৃজিত চক্রবর্তী আদালতে জানিয়েছেন রাজ্য সরকার কলকাতা চলচ্চিত্র উৎসব বন্ধ করে দিয়েছে শুধুমাত্র 4 জন কোভিড পজিটিভ হয়েছে বলে। একদিনে সংক্রমিতের সংখ্যা কিন্তু প্রায় 55% বেড়ে গিয়েছে। টিকাকরণ করে সংক্রমণ আটকানো যাচ্ছে না, এই পরিস্থিতিতে মেলার ব্যবস্থাপনা কি করে সংক্রমণ আটকানো যাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। এবং যে উদাহরণ জানা হয়েছে সেটা হলো 4 ধাম যাত্রা বন্ধ করে দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট। যদি 4 জন আক্রান্ত হলে চলচ্চিত্র উৎসব বন্ধ করা যায়, তাহলে গঙ্গাসাগর মেলা বন্ধ হবে না কেন? তারকা বলে কি এই সিদ্ধান্ত? এই আপডেট কিন্তু রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে তারকারা আক্রান্ত হতে পারে, এই চিন্তায় যদি কলকাতা চলচ্চিত্র উৎসব বন্ধ করা যায়, তাহলে সাধারণ মানুষের কথা ভেবে গঙ্গাসাগর বন্ধ করা যাবে না কেন? এই একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আইনজীবী আদালতে জানিয়েছেন সাগরে যে হাসপাতালটা রয়েছে, যার কথা বলা হচ্ছে, সেই হাসপাতালে কিন্তু মাত্র 11 জন চিকিৎসক রয়েছেন। সমস্ত স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, কয়েকশো চিকিৎসক করোনা আক্রান্ত। এটা কিন্তু বুঝতে হবে। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। এবং এরপর যে আপডেটসে আসবো এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেওয়ার চেষ্টা আমি করব। এরপর যে আপডেটসের দিকে আসবো, আপনারা চোখ রাখুন 7 আবিক নিউজের পর্দায়। আপনারা চোখ রাখুন 7 আবিক নিউজের পর্দায়। এই মুহূর্তে আমি মৃত্তিকা রয়েছে 7 আবিক নিউজের পর্দায়। এরপরে কি সমস্ত আপডেট রয়েছে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন গঙ্গাসাগর নিয়ে, সেটা আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করব। গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টের দিকে তাকিয়ে থাকলেও ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল ভারত সেবাশ্রম সংঘ। বৃহস্পতিবার কিন্তু মুখ্যমন্ত্রী নিজের মুখেই ওই কথা জানিয়েছেন। তিনি বলেছেন ওরা কাকুতি মিনতি করে চিঠি দিয়েছে, যাদের ভলেন্টিয়ার করে পাঠায় তাদের মধ্যেও অনেকে কোভিডে আক্রান্ত, ফলে ওরা ভলেন্টিয়ার পাঠাতে পারবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে কোভিড আক্রান্তের সংখ্যাটা কিভাবে দেশ জুড়ে বেড়েই চলেছে। গঙ্গাসাগর মেলার আয়োজন সম্পর্কে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় তিনি বলেন ওটা আদালতের বিচারাধীন, আদালত তাদের রায় দিক। প্রসঙ্গত আমি যেটা বললাম একটু আগেই, যে আদালত কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু ওই রায়দান ইতিমধ্যে স্থগিত রেখেছে। আদালত জানিয়েছে কোনো স্বাধীন সংগঠনকে দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে, তবে শেষমেশ তা নাও করতে পারে আদালত। স্বতঃপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বলে রাখা ভালো, সাগর মেলা কিন্তু শুরু হচ্ছে আগামী 10 জানুয়ারি। গঙ্গাসাগর মেলার সঙ্গে যুক্ত অন্যতম প্রধান ধর্মীয় সংগঠন হলো ভারত সেবাশ্রম সংঘ। তাদের সংগঠনের স্বেচ্ছাসেবকদের ঝুঁকির মধ্যে ফেলা কতটা সঠিক সিদ্ধান্ত হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তিত সন্ন্যাসীরা। সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ প্রথম থেকেই প্রাকৃতিক দুর্যোগে মানুষের থাকার পাশাপাশি তীর্থক্ষেত্রে সংস্কারের কথা বলেছেন। তিনি নিজেও কাশী, গয়া, পুরীতে তীর্থযাত্রীদের জন্য নানান ভাগে কিন্তু উদ্যোগী হয়েছেন। এবং এবার তিনি কিন্তু সরাসরি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা চক্রবর্তী লিখছেন, হাই দিদি, হাই, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি মমতা দেবী, আপনি কেমন আছেন? আপনাকে 7 আবিক নিউজে অনেক স্বাগত জানাচ্ছি। আপনি কমেন্ট করলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন রয়েছেন আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি আর কি ধরনের খবর জানতে চান, আপনি কি আপডেট জানতে চান, আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ মমতা দেবী। এবং এরপর যে আপডেটস আসবো, গঙ্গাসাগর নিয়ে আপডেট বললাম, এবং এরপর যে সমস্ত আপডেটসের দিকে নজর দেব। বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন করোনা, এই আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে।
সোহম কিন্তু আক্রান্ত হয়েছে, সপরিবারের সোহম দ্বিতীয়বারের জন্য আক্রান্ত হয়েছেন করোনা। এই আপডেট কিন্তু আমাদের কাছে আপাতত রয়েছে, অর্থাৎ শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সেলিব্রিটি থেকে শুরু করে সকলে কিন্তু আক্রান্ত হচ্ছেন করোনা। এই মুহূর্তে যে আপডেট আমার কাছে ছিল রয়েছে সেটা হলো আইসি খর্দা থানার আইসি কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন করোনা, এবং পানিহাটি পৌরসভার বহু কর্মী কিন্তু ইতিমধ্যেই করোনায় আক্রান্ত রয়েছেন। এই আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে। পানিহাটি পৌরসভার বহু কর্মী কিন্তু আক্রান্ত হয়েছেন করোনা, এবং পানিহাটির গ্রাফটাও আমাদের কাছে রয়েছে। কারো যদি মনে হয় তারা জানতে চান, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। আচ্ছা, এরপর একটু আর কি চলছে সেদিকে নজর দিই, কারণ খালি কোভিডের আপডেটই দিচ্ছি, তো অন্য কি আপডেট রয়েছে দেখি, সেই আপডেটের দিকে এবার নজর দেবো। অসংখ্য ধন্যবাদ সকলকে লাইভ দেখার জন্য, যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, এবং সকলকে বলবো মাস্ক পরুন, ডাবল মাস্কিং করুন প্রয়োজন পড়লে, এবং স্যানিটাইজার ইউজ করতে ভুলবেন না। ব্যাগের যারা বাইরে বেরোচ্ছেন, ব্যাগের এমন জায়গায় স্যানিটাইজারটা রাখুন যেখান থেকে খুব সহজেই আপনি বার করতে পারবেন। বাস, ট্রাম, ট্রেন, মেট্রো, অটো, যে কোনো ট্রান্সপোর্টে যাতায়াত করার নামার পর কিন্তু অবশ্যই আগে হাত স্যানিটাইজ করবেন, তারপর চোখে, মুখে, চুলে, চশমায় বা ফোনে হাত দেবেন, তার আগে কিন্তু দেবেন না। বা যদি হাতে ফোন থাকে, অবশ্যই ফোনের পেছনটা, ফোনের যে ব্যাক কভার থাকে, অবশ্যই এই জায়গাটাকেও স্যানিটাইজ করে নেবেন যেখানটা ধরে রয়েছেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো নিলেই কিন্তু কোভিডের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। এবং যখন বাড়িতে ঢুকবেন, আমি জানি প্রায় সকলেই হয়তো করে থাকেন, তার কারণে সকলেরই চিন্তা রয়েছে পরিবার পরিজনে, তাও আমি বলছি যে বাড়িতে ঢোকার আগে অবশ্যই ফুল স্যানিটাইজড হবেন, কিছু না হলেও ডেটল জলে স্যানিটাইজড হবেন, এবং যে সমস্ত জামা কাপড় পরে ট্রাভেল করেছেন সেগুলোকে অবশ্যই জল ধোয়া হলেও কিন্তু করে দিতে হবে। তো এরপর যে আপডেটসের দিকে আমি আসবো, যে আপডেট এই মুহূর্তে দেবো সেটা খুবই যারা রোজ ট্রাভেল করেন তাদের জন্য বেশ একটা ভয়ানক আপডেট হতে চলেছে। টানা 4 দিন বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল। শুক্রবার অর্থাৎ 7ই জানুয়ারি রাত 10টা থেকে মঙ্গলবার 11ই জানুয়ারি সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল। এই আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে। 7ই জানুয়ারি রাত 10টা থেকে 11ই জানুয়ারি সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুলের সমস্ত রকম যান চলাচল, এমনটাই কিন্তু জানিয়েছে কলকাতা পুলিশ। হুগলি রিভার ব্রিজ কমিশনও কিন্তু এমনটাই জানিয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি উড়ালপুলের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার অঙ্গ। উড়ালপুলে যান চলাচল বন্ধ রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে উড়ালপুলের ভার বহন ক্ষমতাও। তবে উড়ালপুল বন্ধ থাকলেও তার বিকল্প পথ হিসেবে কিন্তু খুলে দেওয়া হবে জওহরলাল নেহরু রে। এই আপডেট কিন্তু আমার কাছে এই মুহূর্তে রয়েছে। সাধারণত অফিস যাত্রীদের দুর্ভোগের রাতে উড়ালপুলের ভার বহন ক্ষমতার জন্য সপ্তাহান্তে অর্থাৎ উইকেন্ডের দিনগুলোই বেছে নেওয়া হয়। তবে এই ক্ষেত্রে শুক্রবার পেরিয়ে শনি রবি হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত কিন্তু কাজ চলবে। একই উৎসবের মরশুমের সপ্তাহান্ত, তার উপর সপ্তাহের শুরুতে একটা গোটা দিন পার্ক স্ট্রিট উড়ালপুলটি বন্ধ রাখার সিদ্ধান্তে কিন্তু একটা যানজট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে নোটিশে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলি জওহরলাল নেহরু রোড ধরে যাতায়াত করতে পারবে। বিজয় দাস লিখেছেন, হাই, আপনাকে স্বাগত জানাই বিজয় বাবু 7 নিউজে। আপনি কেমন রয়েছেন, আমাদের লাইভ কেমন লাগছে এবং কি ধরনের আপডেট জানতে চান আপনি কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক ধন্যবাদ বিজয় বাবু কমেন্ট করার জন্য। এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেব, আর প্রচুর আপডেটস রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তো এরপর যে আপডেটসের দিকে আসবো, তো দেশ জুড়ে কি চলছে, যদি দেশের আপডেট আসুন, রাজ্যের আপডেট দিলাম প্রচুর, এবং যদি আমি দেশের একটু আপডেটসের দিকে নজর দিতে পারি। বৃহস্পতিবার বিকেলে ইটালির মিলান থেকে অমৃতসর বিমানবন্দরে এসেছিল একটি চার্টার্ড ফ্লাইট। নিয়ম মতো কোভিড-19 পরীক্ষার পরে দেখা গেল যাত্রীদের মধ্যে 125 জনের করোনা পজিটিভ। এটা কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আবারও বলছি, আজ বিকেলে ইটালির মিলান থেকে অমৃতসর বিমানবন্দরে এসেছিল একটি চার্টার্ড ফ্লাইট। নিয়ম মতো যেমনটা হয় কোভিড-19 টেস্ট হয়, এবং টেস্টের পর দেখা গেল যাত্রীদের মধ্যে 125 জনের কোভিড পজিটিভ রিপোর্ট, এবং দ্রুত তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে পাঞ্জাব সরকার। মিলান থেকে আসা ওই বিমানে 19 জন শিশু সহ মোট 179 জন যাত্রী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুপুর 1টা নাগাদ বিমানটি অমৃতসর পৌঁছায়। ইতালি থেকে পাঞ্জাবে আসার পথে বিমানটি জর্জিয়ার তিলিবিলিসেতে প্রযুক্তিগত কারণে কিন্তু সাময়িক যাত্রা বিরতি তাদের ছিল। পর্তুগালের উড়ান পরিষেবা সংস্থা ইউরো আটলান্টিক এয়ারওয়েজের বিমানের ওই যাত্রী এবং কর্মীদের ওমিক্রন চিহ্নিতকরণের জন্য জিন বিন্যাস অর্থাৎ জিন সিকোয়েন্সিং পরীক্ষা কিন্তু হবে। এটা একটা অবশ্যই আমাদের জন্য চাঞ্চল্যকর ঘটনা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকা অনুযায়ী ওমিক্রন সংক্রমণের নিরিখে ঝুঁকিতে থাকা দেশগুলি থেকে আসা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে, অর্থাৎ নামার পর আইসোলেশনে গিয়ে নয়, নামার সঙ্গে সঙ্গে কিন্তু কোভিড টেস্ট করানো হয়। অর্থাৎ কোভিড টেস্ট করানোর পরেই কিন্তু দেখা যায় যে ওই বিমানের 125 জন কিন্তু কোভিড পজিটিভ রয়েছেন। জিৎ ভট্টাচার্য গুড ইভিনিং লিখছেন, আপনাকেও জানাই শুভ সন্ধ্যা এবং 7 নিউজে স্বাগত জানাই। কেমন আছেন জিৎবাবু? আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার লাইভ কেমন লাগছে, 7 নিউজের খবর কেমন লাগছে আপনারা কিন্তু সেটাও আমাকে জানাতে পারেন। এবং এরপর যে আপডেটসের দিকে আসবো, তো এটা একটা চাঞ্চল্যকর আপডেট ছিল আমাদের জন্য। অমৃতসরে কিন্তু 125, অমৃতসর এয়ারপোর্টে কিন্তু 125 জন আক্রান্ত হয়েছেন করোনায়, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। এবং এরপর যে খবরের দিকে নজর দেব, এবার যে আপডেট দিকে আসবো, একটু মুম্বাইয়ের কি আপডেট রয়েছে সেদিকে যাবো, কারণ কোভিডে কিন্তু কাঁপছে গোটা দেশ এবং তার মধ্যে মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেশি, তো সেই দিকে নজর দেব। ওমিক্রন আবহে দেশ জুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বিপুলভাবে বাড়তে শুরু করেছে। কোনো হাসপাতালে একসঙ্গে 70 জন, তো কোনো হাসপাতালে তারও বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। তবে এর মধ্যে মুম্বাইয়ের ছবিটা মনে হয় সবচেয়ে ভয়াবহ। গত 3 দিনের মধ্যে সরকারি হাসপাতালগুলির 220 জন চিকিৎসক ইতিমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই আমি আপডেটটা দিচ্ছি কিন্তু মুম্বাইয়ের, আমি দিচ্ছি মহারাষ্ট্রের ছবিটা। 3 দিনের মধ্যে শহরের সরকারি হাসপাতালে, শুধুমাত্র সরকারি হাসপাতালের 220 জন চিকিৎসক কিন্তু আক্রান্ত হয়েছেন করোনায়। মহারাষ্ট্র চিকিৎসক সংগঠন সূত্রে খবর, যে হাসপাতালে গত 72 ঘন্টায় 73 জন চিকিৎসকের কিন্তু কোভিড ধরা পড়েছে। কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে আক্রান্ত হয়েছেন 60 জন চিকিৎসক। লোকমান্য তিলক মিউনিসিপ্যালিটি জেনারেল হসপিটালে একসঙ্গে আক্রান্ত হয়েছেন 80 জন চিকিৎসক। এছাড়াও আর.এন. কুপার হাসপাতালে 7 জন এবং ঠানের ছত্রপতি শিবাজী হাসপাতালে 8 জন চিকিৎসক কিন্তু ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আমাদের রাজ্য জুড়ে, দেশের অন্যান্য রাজ্য জুড়ে কিন্তু চিকিৎসকেরা আক্রান্ত হয়েছেন, কিন্তু এর মধ্যে মুম্বাইয়ের ছবিটা সবচেয়ে ভয়ানক। গত 3 দিনে গত 72 ঘন্টায় কিন্তু শহরের সরকারি হাসপাতালগুলির 220 জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন। এই আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং যেভাবে দেশ জুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কোভিডে আক্রান্ত হচ্ছে, তাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে দেশ জুড়ে একটা আশঙ্কার মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে। সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যাটা সবচেয়ে বেশি, দৈনিক সংক্রমণেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও কিন্তু সবচেয়ে বেশি রাজ্য, অর্থাৎ দৈনিক আক্রান্তের সংখ্যা, দৈনিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবকিছুতেই কিন্তু শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় দৈনিক সংক্রমণ 36% বেড়েছে মুম্বাই। একদিনে 15,000-এর বেশি সংক্রমিত হয়েছেন, তা যা গত 2 বছর, অর্থাৎ গত 2 বছর 2020 সাল 2021 সাল মিলে আমরা কোভিডের বছর পেয়েছি। গত 2 বছরের নিরিখে সবচেয়ে বেশি আক্রান্ত কিন্তু 2022-এর জানুয়ারি মাসেই মুম্বাই ছাড়িয়ে ফেলল। এই আপডেট কিন্তু আমার কাছে এই মুহূর্তে রয়েছে। এবং এরপর যে আপডেটে আসবো, দেশ জুড়ে আক্রান্ত কত সেই আপডেটটা বলি, তার কারণ কোভিডের আপডেট এখন প্রচুর রয়েছে। জিৎ ভট্টাচার্য লিখছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা সকলে ভালো আছি। আমরা 7 নিউজের প্রত্যেকে আমরা ভীষণ ভালো রয়েছি, আমরা সাবধান হয়ে কাজ করছি। তো আমাদের লাইভ কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই বলতে পারেন। এবং পানিহাটির একটা লাইভ হয়েছে, পানিহাটির কোভিড পরিস্থিতি কেমন? আমার লাইভে অনেক দর্শক প্রশ্ন করেছেন, অনেক আমার ভিউয়ার্সরা অনেক প্রশ্ন করেছেন। আজ কিন্তু একটা লাইভ হয়েছে সরাসরি পানিহাটি পৌরসভা থেকে, আপনারা কিন্তু একবার সেই লাইভটা চেক করে আসতেই পারেন। এবং আমার কাছে আপডেট রয়েছে, যদি কারোর মনে হয় তারা জানতে চান, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি কিন্তু বলে দেব পানিহাটির আপডেটটা কি। অসংখ্য ধন্যবাদ জিৎবাবু কমেন্ট করার জন্য। এবং আমার লাইভ কেমন লাগছে, আমাদের সামনে নিউজের লাইভ কেমন লাগছে, আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে যে আপডেটসের দিকে নজর দেব, লাখের দোরগোড়ায় এবং শেষ পর্যন্ত লাখের দোরগোড়ায় পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 90,928 জন, যা বুধবারের তুলনায় 56% বেশি। এই বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যাটা কিন্তু ছিল 58,000 এবং সেটা 1 লাফে, গত 24 ঘন্টায় 1 লাফে 58,000 থেকে চলে গিয়েছে 90,000
988। দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক সংক্রমণ বাড়লেও কমছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 325 জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় 6.5%। সুস্থতার হার সামান্য কমেছে বুধবারের তুলনায়। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ছিল 97.81%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 19,200 জন। এটাই মনে হয় একমাত্র পজিটিভ নিউজ আমাদের জন্য। সুস্থতার হারটা কিন্তু রয়েছে, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 19,206 জন। এবং যেটা বলা ভালো, ওমিক্রন নিয়ে যেটা মানে একমাত্র পজিটিভ সেটা হলো ওমিক্রনে কিন্তু মৃত্যুর হারটা অনেকটাই কম। তার কারণ আমাদের মানে আমাদের দেশ জুড়ে বা রাজ্য জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যাটা অনেকাংশে বেড়ে গেলেও মৃত্যুর হারটা কিন্তু কমই রয়েছে। মৃত্যুর হারটা গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 325 জনের। এবং সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। জানেন যে যদি আমার আক্রান্তের সংখ্যা, দৈনিক আক্রান্তের সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার সক্রিয় রোগীর সংখ্যাটা বেড়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 2,85,401 জন। দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটাও। 26টি রাজ্যে কোভিডের নতুন রূপ কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,630 জন। বুধবার এই সংখ্যাটা ছিল 2,135। দেশে ওমিক্রন আক্রান্তের মধ্যে 995 জন কিন্তু ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। এই আপডেট কিন্তু আমার কাছে এই মুহূর্তে রয়েছে। কোন দেশে কত আক্রান্ত, মানে কোন রাজ্যে কত আক্রান্ত আমি বলবো। রাজ্যগুলির মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে মহারাষ্ট্রতে। এই রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত হয়েছে 997 জন, সুস্থ হয়ে গিয়েছেন 330 জন। এরপরে রয়েছে দিল্লিতে আক্রান্তের সংখ্যা 465। রাজস্থানে রয়েছে 263 জন। কেরালে রয়েছে 234। কর্ণাটকাতে 226 জন। গুজরাটে 204 জন। এটা কিন্তু রয়েছে। এবং এছাড়া যে রাজ্যগুলি রয়েছে ওখানে কিন্তু 100 নিচেই রয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। এবং এরপর যে আপডেটসে নজর দেব, এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেওয়ার চেষ্টা করব। এবার অন্যান্য জায়গায় আমাদের দেশ ছাড়া, যেমনটা আমি লাইভে এসে যেটা বলি যে আমাদের দেশ হয়তো অনেকটা ভালো পজিশনে রয়েছে, অন্যান্য দেশের অবস্থা কিন্তু ওমিক্রনের আরো খারাপ। মানে 1 লাখ নয় 10 লাখ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। আমরা কিন্তু এমন আপডেটসও পেয়েছি। সুতরাং বিদেশে কি চলছে, অন্যান্য দেশের অবস্থাটাকে সেই দিকেও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করব। অন্যান্য জায়গার আপডেটেও কিন্তু নজর দেব। অন্যান্য জায়গার আপডেটটা কি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করব। জিৎ ভট্টাচার্য লিখছেন লাইভটা খুব ভালো হচ্ছে, অ্যাজ ইউজুয়াল। অসংখ্য ধন্যবাদ জিৎবাবু আপনাকে। আপনি দেখতে থাকুন আমাদের লাইভ। যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমাদের লাইভে এসে প্রশ্ন করতে পারেন। আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। বা অন্য যে কোনো টপিকে যদি কোনো খবর জানতে চান, খেলা হোক, বিনোদন হোক, আপনি কিন্তু সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই মুহূর্তে যে আপডেটসে নজর দেওয়ার চেষ্টা করব, ক্ষমা করবেন। এরপর যে আপডেটসে আসবো, আমেরিকার আপডেটাই আমি বলছিলাম যে আমেরিকায় কিন্তু ইতিমধ্যে একদিনে 10 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়ে গিয়েছেন। কোভিডের বিস্ফোরণ ঘটলো আমেরিকায়। ওমিক্রন আবহে একদিনে 10 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। কোভিডের 2টি ঢেউয়ের তুলনায় 3 গুণ বেশি সংক্রমণ হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে যে আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন 10,42,000 মানুষ। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। মানে আমেরিকাতে কিন্তু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 10,42,000 গত 24 ঘন্টায় আক্রান্তটা আমি বলছি। এবং মানে একদিনে আমেরিকার সংক্রমণে এখন কিন্তু মূল চালিকা শক্তি ওমিক্রন। এখন কিন্তু ডেল্টা নেই, ওখানে কিন্তু এখন ওমিক্রনের আক্রান্তটাই হচ্ছে, যার ফলে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র 4 দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একদিনে আক্রান্তের সর্বশেষ রেকর্ড ছিল প্রায় 6 লক্ষ। ইতিমধ্যে আমেরিকায় 5.5 কোটি মানুষ ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে গিয়েছেন। প্রতি 6 জনের মধ্যে একজন কোভিডে আক্রান্ত। মৃত্যু হয়েছে 8,26,000 মানুষের। আমেরিকার অবস্থাটা কিন্তু ভীষণ ভয়ানক। মৃত্যু হয়েছে ইতিমধ্যে মৃত্যু হয়ে গিয়েছে 8,26,000 মানুষের। এবং এরপর
সময় আমার প্রায় শেষের দিকে, এরপর যে আপডেটসের দিকে নজর দেব। আপনারা জানেন আমি প্রত্যেক দিন বেশ কিছু লাইফস্টাইল বা জীবনধারার আপডেট দিয়ে থাকি। সেই আজকে কি আপডেট হয়েছে সেটার দিকে কিন্তু নজর দেব। অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের মাস্ক ইউজ করেন। কাপড়ের মাস্ক কি আদৌ কোভিড রুখতে পারে, একটা প্রশ্ন সবার মনেই থাকে। তো সেই দিকে কিন্তু এখন নজর দেব। যেটা বলা সেটা হলো কিন্তু ক্রমশ ঘোরালো হচ্ছে রাজ্য তথা দেশের কোভিড পরিস্থিতি। প্রত্যেকদিন সকালে উঠেই খবর দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে, এবং যেটা মাঝখানে ছিল না, আমরাও ফিল করতে পারছি যে ঘন ঘন অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ, রাস্তায় বেরোলেই দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স চলছে। এই পরিস্থিতিটা কিন্তু অনেকটাই ধীমে ছিল, বা বলা ভালো অনেকের মতে যে কোভিড টেস্ট কম হচ্ছিল বলে আক্রান্ত ধরা পড়েনি। অবশ্যই এটা হতে পারে। সুতরাং যেভাবেই হোক কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। প্রায় প্রত্যেক দিনই লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, এবং সেই সঙ্গে বেরিয়ে চলেছে সাধারণ মানুষের উদ্বেগ। চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সকলেই বলছেন ভাইরাস আটকাতে হলে অবশ্যই মেনে চলতে হবে কোভিড বিধি। আর কোভিড রুখতে যেটা সর্বপ্রথম আমাদের দরকার, যে ওয়েপনটা আমাদের রয়েছে, সেটা হলো মাস্ক। সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকেই পরে থাকছেন কাপড়ের মাস্ক, কিন্তু এই কাপড়ের মাস্কগুলি সংক্রমণ আটকাতে কতটা কার্যকর তা নিয়ে কিন্তু একটা সংশয় থেকেই যায়। বিশেষজ্ঞরা বারংবার জানাচ্ছেন যে ওমিক্রন আটকাতে খুব একটা কার্যকর নয় এই কাপড়ের মাস্ক। বিশেষত একটি স্তরযুক্ত কাপড়ের মাস্ক কিন্তু রুখতে পারে না ওমিক্রন। অর্থাৎ আপনি যদি কাপড়ের মাস্ক পরে বাইরে বেরোন তাহলে কিন্তু পরা না পরাটা হয়তো সমানই। বিশেষজ্ঞদের মতে ওমিক্রন এরোসেলের মাধ্যমে বাতাসে ভেসে থাকে। এই এরোসেলের কণা অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত ক্ষুদ্রাকৃতি হয়। একটি স্তরযুক্ত কাপড়ের মাস্কের পক্ষে যা আটকানো সম্ভবই নয়। ভাইরাস রুখতে অধিকাংশ বিশেষজ্ঞরা কিন্তু মতামত দিচ্ছেন 3টি স্তরযুক্ত 3 লেয়ার যে মাস্কগুলো পাওয়া যায়, 3 লেয়ার মাস্ক পরতে। যদি কাপড়ের মাস্ক পরতে হতো, তার কারণ অনেকে আজকাল আউটফিটের সঙ্গে ম্যাচিং কাপড়ের মাস্ক বানিয়ে নেন বা কিনে ফেলেন। তো সেই মাস্ক যদি অবশ্যই পরতে হয় মানে স্টাইলের জন্য, তাহলে কিন্তু অবশ্যই ভেতরে একটা সার্জিক্যাল মাস্ক পরে আপনি তার উপরে কিন্তু আপনার আউটফিটের সঙ্গে ম্যাচিং কাপড়ের মাস্ক পরতে পারেন। নতুবা যদি কাপড়ের মাস্ক মানে পরতেই হবে এমন ব্যাপার যদি না থাকে, আপনারা কিন্তু অবশ্যই 3 লেয়ার যুক্ত মাস্ক ইউজ করতে পারেন। এটা কিন্তু আমি বলছি না, বারংবার চিকিৎসক বিশেষজ্ঞ সকলেই কিন্তু বলছেন যে কাপড়ের মাস্ক কিন্তু কোনোভাবেই যে এরোসেল, ওমিক্রনের যে এরোসেলের মাধ্যমে বাতাসে ভেসে থাকে, সেই এরোসেলের ক্ষুদ্রাকৃতি কণা সেটা কিন্তু আটকাতে সক্ষম হয় না। এবং যারা একই কাপড়ের মাস্ক দিনের পর দিন ইউজ করে চলেছেন বা একদিনে বা দুদিন ইউজ করছেন, তাদেরকে বলার যে তারা কিন্তু মাস্ক অন্তত দিনে একবার কিন্তু মাস্ক ধুতেই হবে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস আটকাতে সবচেয়ে বেশি কার্যকর N95 মাস্ক। এই ধরনের মাস্কে প্রায় 95% ভাসমান কণা কিন্তু আটকে যায়। তবে এই ধরনের মাস্ক পরে নিঃশ্বাস নেওয়ার থেকে কাপড়ের মাস্কের মানে কাপড়ের মাস্ক মানে অনেকটা ভালো ফিল হয়, অনেকটা কমফোর্টেবল। N95 কমফোর্টেবল নয়, কিন্তু এই পরিস্থিতিতে কোনটা কমফোর্টেবল নয় সেটা কিন্তু ভাবলে হবে না। বিশেষজ্ঞরা কিন্তু বারংবার বলছেন যে N95 মাস্ক পরা কিন্তু উচিত, এবং যারা N95 ব্যবহার করতে অসমর্থ, কারণ দামটা অনেকটা হাই প্রাইস মানে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়ে গিয়েছে, আগে ছিল না, তাদেরকে বলা হচ্ছে যে 2টো করে সার্জিক্যাল মাস্ক, অর্থাৎ কিছু না, যদি N95 নাও অ্যাভেলেবেল থাকে না পান, 2টি করে সার্জিক্যাল মাস্ক পরলেই কিন্তু সমস্যার সমাধানটা হয়ে যাবে। 2টি করে সার্জিক্যাল মাস্ক পরলেই কিন্তু আমরা ওমিক্রনের যে এরোসেল যে ক্ষুদ্রাকৃতি কণা সেটা কিন্তু আমরা রুখতে পারবো। এই আপডেট ছিল এই মুহূর্তে আমার কাছে। যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন, আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন। আমার সময় একেবারেই শেষের দিকে, এবং লাস্ট যে আপডেট দিয়ে আমি লাইভ শেষ করব, এটা অবশ্যই আমার লাইফস্টাইলের একটা আপডেট। এই কোভিড কালে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে বা শরীর ঠিক রাখতে কিন্তু খাওয়া দাওয়ার উপর একটা বিধিনিষেধ অনেকেই নিয়েছেন। আবার এমন কিছু মানুষও রয়েছেন যারা খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুধুমাত্র শরীর চর্চাতেই মনোযোগ করেছেন। পুষ্টিবিদদের মতে এই অভ্যেস কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়। বিশেষ করে কোভিড যে বেড়ে চলেছে এই সময়টা, এই যে মহলটা রয়েছে, এখানে শরীরে পর্যাপ্ত পুষ্টি যাওয়া কিন্তু অত্যন্ত জরুরি, না হলে হিতে বিপরীত হতে পারে। তবে শরীর চর্চার পরে এমন কিছু খাবার খেতে হবে যেটা ওজন নিয়ন্ত্রণে রাখবে এবং শরীর থাকবে চনমনে। তো কি কি খাবার রয়েছে? প্রথমে রয়েছে কলা।
কার্বোহাইড্রেট এবং পটাশিয়াম সমৃদ্ধ কলা কিন্তু পেশি এবং স্নায়ু সচল রেখে কার্যকারিতা বৃদ্ধি করে। ব্যায়াম করা, অর্থাৎ যারা ফিটনেস ফ্রিক মানে রয়েছেন, যারা জিম করেন বা যারা একটু হেলথের দিকে নজর রাখেন, তাদেরকে বলা যে ব্যায়াম করার বা ওয়ার্কআউট করার 30 মিনিট আগে কিন্তু আপনারা একটা কলা ইনটেক করে তারপরে কিন্তু তারপরে কিন্তু আপনি ব্যায়াম করতে পারেন। এবং সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর ফলের স্মুদি আপনি কিন্তু স্মুদি করেও খেতে পারেন। স্মুদি বলা ভালো, স্মুদিতে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রত্যেকটাই ভালো পরিমাণে থাকে। এমন মানে এটাতে কিন্তু ব্যাড ফ্যাটস থাকে না। সুতরাং যদি এটা খেয়ে কিন্তু ওজন বেড়ে যাবে তার সম্ভাবনা নেই, কারণ আপনি ব্যায়াম করছেন তারপরেই। এবং এটা কিন্তু আপনারা অল্প পরিমাণে দই দিতে পারেন। এই দইয়ে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। ফল এবং দইয়ের যৌথ মিশ্রণে স্মুদি ক্রিয়েট হয়, এটা কিন্তু শরীরের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। Not only you are good news reader meeting and you are also good human being, so news অসংখ্য ধন্যবাদ জিৎ বাবু। আপনি বলেছেন 7 নিউজের সঙ্গে ছিলেন এবং থাকবেন, অসংখ্য ধন্যবাদ। 7 নিউজের প্রত্যেক সদস্যের তরফ থেকে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেমন আপনি আমাদের সঙ্গে ছিলেন, থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জিৎ বাবু। এরকম ভাবেই আমাদের লাইভ দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ জিৎ বাবু আপনাকে। এরপর রয়েছে মিষ্টি আলু। কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি সমৃদ্ধ মিষ্টি আলু শরীরের কোষে পুষ্টি এবং শক্তি যোগায়। শরীর চর্চার শেষে সেদ্ধ মিষ্টি আলু কিন্তু একটা উপকারী জলখাবার হতে পারে। পিনাট বাটার, অনেকে কিন্তু যারা শরীর চর্চা করছেন বাটারের নাম শুনলে তারা পালিয়ে যান, কিন্তু এমনটা নয়। পিনাট বাটার কিন্তু প্রোটিন এবং ফ্যাট সমৃদ্ধ, কিন্তু পিনাট বাটারে কিন্তু আপনার ওজন বেড়ে যাবে না বা আপনার হেলদি মানে আনহেলদি ব্যাপারটা কিন্তু নেই। ভরপুর প্রোটিন এবং ফ্যাট সমৃদ্ধ পিনাট বাটার শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে। পাউরুটি অথবা বিভিন্ন শস্য দিয়ে তৈরি যে আটার রুটি হয় তা দিয়ে কিন্তু আপনি অনায়াসে পিনাট বাটারটা খেতে পারেন। বিটের রস অবশ্যই শীতকালীন সবজি, শীতকালে এটা আপনি ট্রাই করতেই পারেন। শরীর চর্চার আগে আপনাকে ভেতর থেকে শক্তি যোগাবে 1 গ্লাস বিটের রস। এবং এছাড়াও বিটের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট একটা ক্ষমতা, এটা কিন্তু শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দিতে পারে। অর্থাৎ যাদের শরীরে সমস্যা, যাদের শরীরে একটু শ্বাসের সমস্যা রয়েছে, একটু কথা বললে হাঁপিয়ে যান, তারা কিন্তু মানে যারা ওয়ার্কআউট করেন না তাদের কথা বলছি, তারা কিন্তু অবশ্যই বিটের রস বা বিট ইনটেক করতে পারেন, কারণ বিট অক্সিজেনটাকে কিন্তু আমাদের দেহের কোষে কোষে পৌঁছে দিতে পারে। একমাত্র বিট এটা করতে পারে। অর্থাৎ সিজনাল একটা ভেজিটেবল এখন পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এইটা ট্রাই করতে পারেন। তো কি বললাম, কলা বললাম, ফলের স্মুদি, মিষ্টি আলু, পিনাট বাটার এবং বিটের রস, এগুলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং এরপর যে আপডেটটা দেবো, যে আপডেটটা না দিয়ে মানে দিতে হবেই, সেই আপডেটটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরিসংখ্যান বলছে যে বহু মানুষজন করোনা আক্রান্ত হওয়ার পর কিন্তু হাসপাতালে যাচ্ছেন না। হাসপাতালে ভর্তির প্রসিডিওরটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। হাসপাতালে অনেকেই ভর্তি হচ্ছে না, কারণ বাড়িতেই তারা বিচ্ছিন্নাবাসে বা নিবৃত্তাবাসে রয়েছেন। তো যারা বাড়িতে রয়েছেন তারা কিভাবে থাকছেন বা মানে যে রোগীকে দেখভাল করছে তার কিন্তু দায়িত্বটা অনেক বেশি, তাকে কিন্তু অনেক বেশি জানতে হবে যে কিভাবে করতে হবে। সুতরাং তাকেও, যে দেখভাল করছেন তাকেও কিন্তু অবশ্যই মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। তো কি কি নিয়ম মেনে চলতেই হবে সেগুলো কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো। মাস্কের যথাযথ ব্যবহার। রোগী পরিচর্যার দায়িত্বে যিনি রয়েছেন তাকে সবসময় ত্রিস্তরীয় মাস্ক বা 2টি সার্জিক্যাল মাস্ক কিন্তু ইউজ করতেই হবে। এবং তিনি যদি রোগীর ঘরেই থাকেন বা একটা ঘর যদি উনি শেয়ার করেন, তাহলে কিন্তু অবশ্যই N95 মাস্ক বা 2টি সার্জিক্যাল মাস্ক পরতেই হবে। এবং মাস্ক, এটা আমরা অনেকেই ভুল করে থাকি যে মাস্ক পরে আমরা বারবার মাস্কে হাত দিই, সেটা কিন্তু ভীষণ মানে একেবারেই সেটা উচিত নয়। মাস্ক পরার পর আমরা মাস্কটা পরিয়ে জন্য যাতে মাস্কের বাইরের যে অঞ্চলটা থাকে, মাস্কের যে বাইরের অঞ্চলটা থাকে, এই অঞ্চলে যাতে আমাদের হাত না পড়ে সেই জন্যই কিন্তু আমাদের মাস্কটা পরা। মাস্কটা খুলে কিন্তু আমাদেরকে এরম ভাবে জাস্ট রেখে দিতে হবে, বা কোনো প্লাস্টিকের ব্যাগে আমরা রাখতে পারি। আমরা যেমন স্যানিটাইজ করে, মানে আমরা যখন অফিসে থাকি আমরা মাস্কগুলোকে মানে স্যানিটাইজার করে রাখি। সুতরাং মাস্ক পরার পর মাস্কের বাইরের যে জায়গাটা ওগুলো কিন্তু না ধরাই ভালো। ধরলে কিন্তু অবশ্যই তারপরে হাত স্যানিটাইজ করতে হবে। কোনো কারণে মাস্ক যদি ভিজে যায় বা নোংরা হয়ে যায়, সেই মাস্ক কিন্তু বদলে ফেলতে হবে। মুখ থেকে মাস্ক খোলার পর কিন্তু হাত ধুয়ে নেওয়াটাই শ্রেয়, বা হাত স্যানিটাইজ করে নেওয়াটাই কিন্তু শ্রেয়। এবং এরপর যা সমস্ত রয়েছে স্যানিটাইজারের ব্যবহার, রোগীর খুব কাছাকাছি থেকে যদি খুব মানে পরিচর্যা করেন তাহলে কিন্তু বারে বারে স্যানিটাইজার ইউজ করাটা ভীষণভাবে জরুরি। এবং তার জন্য বলা ভালো যে স্প্রে বটলস হয়, স্প্রে বটলসে কিন্তু স্যানিটাইজার একটা সুবিধা, কারণ একবার স্প্রে করলেই আপনার হাতে চলে আসবে, মানে বোতলটাকে পুরো ধরতে হচ্ছে না, সেই জন্য সুবিধা।
বা অনেক আজকাল রয়েছে যে সেন্সার থাকে, সেন্সারটা অনেকে ইউজ করতে চান না, বা সেন্সারটা দরকারও পড়ে না। যদি পারেন তো সেন্সারটাও ইউজ করতে পারেন, যাতে যেই বোতলে বা যে কন্টেনারে আমার স্যানিটাইজার রয়েছে সেটাতে কোনোভাবেই আমার টাচ না হয়। এবং রোগীর যে কোনো পরিচর্যার জন্য কিন্তু হাতে গ্লাভস পরে নেওয়া উচিত। যে গ্লাভসগুলো রিইউজেবল নয়, ইউজ করে ফেলে দিতে হয়, সেই গ্লাভসগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। বা যেই গ্লাভসগুলো রিইউজেবল সেগুলো কিন্তু অবশ্যই ইউজ করে সঙ্গে সঙ্গে ডেটল জলে বা যে কোনো জীবাণুনাশক জলে কিন্তু ধুয়ে নিতে হবে। অ্যালকোহলযুক্ত সাবান বা স্যানিটাইজার, যে কোনো স্যানিটাইজার নয়, অ্যালকোহলযুক্ত রাবিং স্যানিটাইজার কিন্তু ইউজ করতে হবে। এবং হাত ধোয়ার পর যেটি দিয়ে হাত মুছছেন সেটি বারবার ব্যবহার না করাই ভালো। অর্থাৎ হাত ধুয়ে ফেললাম, হাত ধুয়ে মুছলাম, সেটা আবার অন্য কাজে নিয়ে গিয়ে ইউজ করলাম, তেমনটা কিন্তু নয়। হাত ধুয়ে যে আপনি হাত পুছবেন তার জন্য কিন্তু একটা অন্য কাপড়ের টুকরো বা যা কিছু আপনাকে রাখতে হবে। এবং আক্রান্ত ব্যক্তি, যিনি আক্রান্ত হবেন, আপনার প্রিয়জন যিনি আক্রান্ত হবেন, ঠাকুর না করুক যারা দেখছেন তাদেরকেও হোক, কিন্তু যারা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই বা জেনে রাখা ভালো, যারা আক্রান্ত হবেন তার কিন্তু একেবারে সরাসরি সংস্পর্শে না যাওয়াই ভালো। মানে একেবারে খুব ক্লোজ থেকে ইন্টারাক্ট করা কিন্তু না করাই ভালো। আপনি একই ঘরে থেকে, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা বড় থ্রেট হয়ে রয়েছে যে যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তারা একা থেকে মানসিক অবসাদ, সেটা একেবারেই নয়। অবশ্যই দূরত্বটা শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব কোনোভাবেই নয়। সুতরাং অবশ্যই তার সঙ্গে কথা বলা, হেসে কথা বলা বা গল্প করা সব ঠিক আছে, কিন্তু খুব বেশি ক্লোজ গিয়ে কিন্তু সেটা করা উচিত না। বা যদিও যেতে হয়, খুব শরীর অসুস্থ হয়, তাহলে কিন্তু গ্লাভস এবং মাস্ক ব্যবহার করাটা অবশ্যকীয়। এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না। আক্রান্ত ব্যক্তির এঁটো থালা এবং গ্লাস কিন্তু গ্লাভস না পরে স্পর্শ করা যাবে না। এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস ধরার আগে গ্লাভস এবং মাস্ক পরতেই হবে। এবং রোগীর ব্যবহৃত যে সমস্ত জিনিস থাকে, লাইক বোতল, টিস্যু, বা উনি যে মাস্ক পরেছেন সেই মাস্ক, ফল খেলে ফলের খোসা, গ্লাস, যে কোনো জিনিস, সেগুলো কিন্তু সেগুলো ছাড়াও যে সমস্ত রয়েছে চিকিৎসায় ব্যবহৃত, যেমন সিরিঞ্জ লাগতে পারে, মানে ইনজেকশনের জন্য সিরিঞ্জ বা ওষুধের খাপ, এগুলো কিন্তু একটি নির্দিষ্ট ব্যাগে করে একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। মানে আপনার বাড়ির কোভিড রোগীর যে সমস্ত বর্জ্য রয়েছে, যা কিছু রয়েছে, যেখানে আপনার এলাকার সবাই নোংরা ফেলে, সেখানে গিয়ে কিন্তু ফেলে দিলে হবে না, তার কারণ সেখান থেকেও কিন্তু কোভিড ছড়াতে পারে। সুতরাং সেটাও কিন্তু মাথায় রেখে আপনাদেরকে আপনার বাড়ির কোভিড রোগীর পরিচর্যা করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু একটা নির্দিষ্ট ব্যাগে জমাতে হবে। এবং তারপর আপনাকে আপনার যে পুরসভায় আপনি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, বা যে কোঅর্ডিনেটর রয়েছে, যে কাউন্সিলর, মানে তাদের সঙ্গে কথা বলে কিন্তু সেটাকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যাতে সেখান থেকে অন্য কারুর করোনা না হয়, সেখান থেকে যাতে করোনা ছড়িয়ে না পড়ে। অর্থাৎ আর এই বর্জ্য অপসারণের কাজ করার সময়ও কিন্তু গ্লাভস এবং মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ বাড়িতে কোভিড রোগী থাকলে কিন্তু গ্লাভস এবং মাস্ক ব্যবহার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানেই লাইভ শেষ করছি, আপডেটটা দেওয়ার ছিল। ইতিমধ্যেই অনেকটা সময় হয়ে গিয়েছে, আমার সময় একেবারেই শেষ। সকলে ভালো থাকবেন, সকলে ডাবল মাস্ক ইউজ করুন। যাদের বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ এই মুহূর্তে নেই, তারা বাড়ি থেকে বেরোনো থেকে একটু বিরত থাকুন, বাড়ি থেকে বেরোবেন না দয়া করে। এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তরফে যে কোভিড প্রোটোকল মানা হচ্ছে, যে কোভিড প্রোটোকল বলা হয়েছে, সেগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। যখন বাড়ি থেকে, মানে যাদেরকে কাজের জন্য বাড়ি থেকে বেরোতেই হচ্ছে, তারা অবশ্যই ডাবল মাস্ক ইউজ করুন। মানে স্যানিটাইজার ব্যাগের এমন জায়গায় রাখুন যেখান থেকে খুব ইজিলি আপনি বার করতে পারবেন। এবং অটো, বাস, ট্রাম, যেখান থেকেই আপনি ট্রাভেল করে নামবেন, নামার পরেই প্রথম কাজটা করবেন হাত স্যানিটাইজ করা। তারপরে কিন্তু চুল, চশমা, মুখে বা ফোন, যেখানে খুশি হাত দেবেন। যদি হাতে ফোন থাকে, অবশ্যই ফোনের ব্যাগটাও স্যানিটাইজ করে নেবেন। দূরত্ববিধি মেনটেন করার চেষ্টা করবেন, যেটা এই মুহূর্তে ধরে সব থেকে ইম্পর্টেন্ট। আর আমরা জানি যে রাস্তাঘাটে বেরোলে দূরত্ববিধি মেনটেন করা যায় না, তবুও চেষ্টা করবেন ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় থাকতে। সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন 7 নিউজ, সাবধানে থাকবেন। জয় হিন্দ।